গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। প্রিয় অ্যালেন ও রবি, তোমাদের প্রাচীন দুর্গে একটা ছুটি কাটাতে যেতে পারলে আমি খুশিই হব। তোমরা এমন চমৎকার একটা চাকরি পেয়েছো বলে আমি যে তোমাদের কত ঈর্ষা করছি তা তোমরা ধারণাও করতে পারবে না। একটা সত্যিকারের দুর্গে বাস করা, তার সেই সব ভৌতিক ও পৈশাচিক পরিবেশ, আর সেখানে রাত্রে যারা ঘুরে বেড়ায় তাদের মধ্যে বাস করা, সে তো এক আশ্চর্য অভিজ্ঞতা। অবশ্য তোমরা দুজনে তো কোনোদিনই সেসবে বিশ্বাস করো না। রাত নামবার আগেই আমি পৌঁছাতে চেষ্টা করব, যাতে পিশাচরা আমাকে পাকড়াও করতে না পারে। হারও গদ্য করে বলে যাতে আমি পথ চিনে যেতে পারি। তোমাদের মানচিত্র দেখে তো পথটা বেশ গোলমেলেই মনে হচ্ছে। যেহেতু ফ্রেজার পরিবার 29 তারিখ সকালে চলে যাচ্ছে, আমি ওই দিনই বিকেলের দিকে তোমাদের দরজায় করাঘাত করব। পুনরায় ধন্যবাদ, ভালোবাসা, জ্যানেট। উত্তর পশ্চিম দিকে অবস্থিত পাহাড়ি অঞ্চলের বিস্তীর্ণ অরণ্যভূমির উদ্দেশ্যে গ্ল্যাগো ছাড়ার 1 সপ্তাহ আগে এই চিঠিটা ডাকে দেওয়া হয়েছিল। আর রবি ম্যাকিনেনের মানচিত্রকে সযত্নে অনুসরণ করা সত্ত্বেও আমি পথ হারিয়ে ফেলেছিলাম। রাত নেমে এলো। একমুখী পথটা ঘন গাছপালায় ঢাকা। আমার গাড়ির হেডল্যাম্পটাও সেই ঘন অন্ধকারকে ভেদ করতে পারল না। তাছাড়া আমার দৃষ্টিশক্তিও ত্রুটিপূর্ণ। সন্ধেবেলায় 100 গজের মধ্যে যা কিছু সবই কেমন যেন অস্পষ্ট ও ঝাপসা দেখায়। আবার অন্ধকার পুরোপুরি নেমে এলে সব ঠিক হয়ে যায়, কিন্তু গোধূলির আলোতে তা হয় না। কাজেই পথ হারিয়ে ফেলায় সতর্ক চালক হিসেবে আমি পথের পাশে গাড়িটা থামিয়ে অপেক্ষা করতে লাগলাম। আর তখনই গাছপালার ফাঁক দিয়ে সেটাকে দেখতে পেলাম। একটা ঝকঝকে রূপলি উপসাগর থেকে অনেক অনেক উঁচুতে তার বুরুজ ও ছাদের খাড়া চূড়াগুলো অষ্টসূর্যের রক্ত আলোর পটভূমিকায় কালো রঙের একটা রেখাচিত্র বলে মনে হলো। দুর্গ নির্মাণের কাজ যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই একটা খাড়া পাহাড় উঠে যাওয়ায় দুর্গের উচ্চতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। ফলটা দাঁড়িয়েছে দর্শকের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আমার সিদ্ধারা বেয়ে যেন একটা ছোটোখাটো শিহরণ বয়ে গেল। এতকাল কল্পনায় একটা দুর্গের যে ছবি এঁকেছি, এটা যেন ঠিক তাই, একটা সত্যিকারের রূপকথা সুলভ পুরী। এখন আর যা দরকার তা হলো একটা বাদুড়ের মতো জীব কোনো একটা জানলা দিয়ে বেরিয়ে এসে দুর্গের বুরুজগুলোর ওপর দিয়ে পাখার ঝাপটে উড়ে বেড়াক। তাকিয়ে থাকতে থাকতেই দেখলাম অনেক উঁচু একটা বুরুজের ভেতর থেকে একটা ম্লান কমলালেবু রঙের আলো বেরিয়ে এলো। মনে মনে বললাম, এ নিশ্চয়ই অ্যালেন ও রবির বাসা, ঠিক যেখানে লতাগুলো উঠে গেছে। একটা মূর্তি জানলার পাশ দিয়ে চলে গেল, ফিরে এলো, 1 মুহূর্ত দাঁড়ালো, তারপর মূর্তি ও আলো দুই কেমন অদৃশ্য হয়ে গেল। আমি হেঁকে বললাম, হেই, এখনই শুতে যেও না। পুনরায় গাড়ি চালিয়ে আঁকাবাঁকা ছোট পথটা ধীরে ধীরে এগিয়ে চললাম। মনে ভরসা হলো ঠিক পথেই চলেছি। শেষ পর্যন্ত সামনেই ফটক দেখে আরও খুশি হলাম যে ফটকটা খোলা। সেটা নিজেকেই সরাতে হবে এটা আমি নিশ্চয়ই চাইনি। ফটকটা 15 ফুট উঁচু, 12 ফুট চওড়া, ভারী বাঁকানো লোহার তৈরি। গ্রানাইট পাথরের প্রকাণ্ড চাইয়ের সঙ্গে বড় বড় হুক দিয়ে আটকানো। আমার হেডলাইটের আলো পড়ে ফটকটা চিকচিক করছে। গাড়ি চালিয়ে ফটকটা পার হয়ে জোরে হাঁক দিলাম, কই হে? কোনো জবাব এলো না, আলোও জ্বলল না, কেউ সাদর অভ্যর্থনা জানালো না, কোনো হাসি মুখ বেরিয়ে এলো না, কিচ্ছু না। মোটে 10টা বাজে, শুয়ে পড়ার সময় তো এখনো হয়নি। আবার হাঁক দিলাম, আরো জোরে, একটানা। ধুত্তর, কোথাও কিছু নেই, এর মধ্যেই সবাই শুয়ে পড়েছে। বিরক্ত হয়ে গাড়ি থেকে নামলাম। বৈদ্যুতিক আলোটা নিয়ে এদিক ওদিক ফেললাম। যেমনটা ভেবেছিলাম বড় বড় দরজা সবগুলোই যথারীতি বন্ধ, কিন্তু রবি তার চিঠিতে স্টাফ কোয়ার্টারে যাওয়ার যে ছোট দরজাটার কথা লিখেছিল সেটাও যে বন্ধ। কাকর বেছানো উঠানের রাস্তা ধরে হাঁটতে লাগলাম। জানলায় আলো ফেললাম, হাঁক ডাক করলাম।
হঠাৎ একটা শাড়িতে 7টা লম্বা জানালার ওপর আলো পড়তেই ভিতরে যেন কাউকে চলতে দেখলাম, কিন্তু আলোটা এক জায়গায় স্থিরভাবে ফেলতেই দেখতে পেলাম শ্বেত পাথরের একটা লাজুক কুমারী মূর্তি আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে একটা গাড়ির ইঞ্জিনের আওয়াজ একেবারে আমার কানের কাছে শুনতে পেলাম। হঠাৎ ঘুরতে গিয়ে হাতের টর্চটা পড়ে নিভে গেল। সেটাকে হাতড়াতে শুরু করতেই গাড়িটা থেমে গেল। তার হেডলাইটের আলো বাঁকানো লোহার ফটকের ভিতর দিয়ে সোজা আমার উপরে এসে পড়ল। গাড়ি থেকে একটা পুরুষ মানুষ বেরিয়ে এলো, বড় তালাটা খুলল, ফটকটাকে সপাটে খুলে ফেলল এবং গাড়ির দিকে পা বাড়াতেই একটা নারী কণ্ঠ বলে উঠল, রবি, উঠোনে কে যেন দাঁড়িয়ে আছে। গাড়িটা ভেতরে ঢুকলো, দরজাগুলো খোলা হলো। রবি ও অ্যালেন ম্যাকিনন গাড়ি থেকে নামলো। অ্যালেন চেঁচিয়ে বলল, জ্যানেট, তুমি এখানে কি করছো? আচ্ছা, অভ্যর্থনাটা পাহাড়ি দেশের উপযুক্তই বটে। ও, আমি সেভাবে কথাটা বলিনি, আর তা তুমি ভালো করেই জানো। তোমাকে দেখলে আমরা সব সময় খুশি হই, কিন্তু আমরা কোথায় আছি সে খবর তুমি পেলে কোথায়? তোমাকে চিঠি লেখার কথা আমরা ভেবেছিলাম বটে, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে আজকের আগে কিছুতেই সময় বের করে উঠতে পারিনি। আমি বাধা দিয়ে বললাম, তাহলে অন্য কেউ লিখেছে, আর চিঠিতে স্বাক্ষর করেছে অ্যালেন ও রবি। কি বললে? রবি কথা বলল। আমি তিক্ত স্বরে বললাম, তোমাদের চিঠির কথা, যে চিঠিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ফ্রেজাররা চলে গেলে 1 মাস তোমাদের সঙ্গে কাটিয়ে যেতে। অ্যালেন স্বীকার করল, হ্যাঁ, তোমাকে আমরা একটা চিঠি লিখেছি জ্যানেট, কিন্তু এই তো সবে আজই লিখেছি। আজ রাতেই গ্রামে গিয়ে সেটা ডাকে ফেলেছি। যাই হোক, তুমি যে এসে গেছো তাতেই আমি খুশি, কিন্তু আমাদের মনিবের নাম বা তিনি যে চলে গেছেন তা তুমি জানলে কেমন করে? আরে, এই আলোচনাটা ভিতরে কি করলে হতো না? এখানে যে জমে যাচ্ছি আর খিদেও পেয়েছে। এলেন, তুমি গিয়ে কফিটা বানাও প্লিজ। আমি গাড়িটা তুলে দিয়ে ফটকে আবার তালাটা লাগিয়ে দিয়ে 1 মিনিটের মধ্যেই যাচ্ছি। আমার লাল রঙের মিনিটার পাশ দিয়ে যেতে যেতে সে থেমে গেল। কিন্তু তুমি ভিতরে ঢুকলে কেমন করে জ্যানেট? গাড়িটা চালিয়ে আবার কেমন করে? ফটকটা তো খোলাই ছিল। আমি শুধু পরস্পরের চোখাচোখি হলো। এক মুহূর্ত আমরা 3 জনই হতচকিত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শেষ পর্যন্ত অ্যালেন বলল, ফটক তো তালা বন্ধ ছিল। আমি বিড়বিড় করে বললাম, ঠিক, আমি তো তোমাদের ফটক খুলতে দেখলাম। আমি তাহলে অন্য কোনো ফটক দিয়ে ঢুকেছি। একমাত্র এই ফটক দিয়েই একটা গাড়ি ঢুকতে পারে। এমনকি যে লাল রঙের কর্মেট গাড়িটা তুমি চালিয়ে এসেছো সে গাড়িও। দেখো, থার্মোমিটারের পাড়া নাপছে। এই অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকলে তো এই সমস্যার সমাধান হবে না। কফি চাই গো মেয়ে, কফি চাই। 1 লাফে চলে যাও। অ্যালেন ও আমি চওড়া বারান্দা দিয়ে হাঁটতে লাগলাম। দেয়ালে নানা তৈলচিত্র এবং শুয়োর ও হরিণের পোকায় খাওয়া মাথা ঝোলানো। আমি বললাম, এবারের অন্য সব লোকই হয় হদ্দ কালা, আর না হয় রাতে দরজার কাছে আসতে ভয় পায়। মরা মানুষকে জাগাবার মতো করে হর্ন বাজিয়েছি, হাঁক দিতে দিতে গলা চিরে ফেলেছি। খুব করেছো। আমরা ছাড়া আর কেউ নেই এখানে। ফ্রেজারদের সঙ্গে অন্য সকলেই রোমের বাড়িতে চলে গেছে। তাহলে বুরুজের আলোটা কে জ্বালালো? আলো? বুরুজের? তোমাকে দেখছি কল্পনায় পেয়েছে। তোমাকে তো স্কুল থেকেই চিনি। অন্ধকারে ভয় পাওয়ার মতো কিছু না থাকলেও তুমি কল্পনায় একটা কিছু আবিষ্কার করে ফেলতে। এদিকে এসো। সে একটা দরজা খুলল, সুইচে হাত দিল। একটা ঝকঝকে গরম রান্নাঘর। প্রকাণ্ড ইলেকট্রিক স্টোভটার ওপর একটা পরিষ্কার বড় কেটলিতে আস্তে আস্তে জল ফুটছে। হাত বাড়িয়ে পেয়ালা ও চামচের টুংটাং শব্দ তুলে অ্যালেন বলল, বাইরে যাওয়ার আগে আমরা সবসময় কেটলিটা চাপিয়ে রেখে যাই, পরে অনেকটা সময় বাঁচে। তুমি তো জানো কফির জন্য রবি কেমন উতলা হয়ে ওঠে। 2 মিনিটের মধ্যেই কফি চাই। রান্নাঘরটা যেমন সুন্দর তেমনই বড়, তাই না? একটু নড়াচড়ার মতো জায়গা আমার চাই। সাদা? আমি চমকে উঠলাম। সবুজ হলুদ রঙের রান্নাঘরের চারদিক তাকালাম। সাদা তিলমাত্র চিহ্ন কোথাও চোখে পড়ল না। জিজ্ঞাসু চোখ তুলে বললাম, কি বললে? কফির কথা বলছি।
কালো না সাদা? হঠাৎ হঠাৎ প্রসঙ্গ পাল্টে কথা বলা এলেনের অনেক দিনের স্বভাব। ও, সাদাই দাও। কোটটা খুলতে খুলতে আবার বললাম, কিন্তু ঘরে তো একটা আলো ছিল, আর তোমাদের একটা চিঠিও আমি পেয়েছি, নইলে এখানে এলাম কেমন করে? এলেন খুশির মেজাজে বলল, বুঝতে পারছি না, তবে আজকের আগে কোনো চিঠি লিখিনি। দেখো, আমি ঠিক জানি যে আমি লিখিনি, তুমিও তো লেখনি। কি বলো রবি? তার স্বামী সবে ঘরে ঢুকেছে, তার মুখ এখন গরম কফিতে ভর্তি। সে সবেগে মাথাটা এদিক ওদিক নাড়াতে থাকলো। সে যে কি বলতে চাইলো, না আমি লিখিনি, হ্যাঁ আমি লিখেছি, অথবা পিটারের দোহাই আমার মুখ এখন পুড়ে যাচ্ছে, তা ঠিক বুঝে উঠতে পারলাম না। এলেনই কথা বলল, না, আমি জানি আমাকে না জানিয়ে তুমি চিঠি লিখবে না। ব্যাপারটা আমার কাছে রহস্যময় ঠেকছে, জ্যানেট। চিঠি পেয়ে সেদিনই আমি জবাব দিয়েছি। সে চিঠি মোটেও এখানে পৌঁছয়নি। অত্যন্ত হতাশ হলাম। মনে মনে স্থির করলাম পরের দিনই গাড়ি চালিয়ে গ্ল্যাগোতে ফিরে যাব। কিন্তু তাকে যখন আমার জন্য রাতের মতো একটা থাকার ব্যবস্থা করে দিতে বললাম, তখন তো এলেন চোটে লাল। রাতের মতো? যখন এসে পড়েছো তখন থেকেই যাবে। তোমাকে কাছে পেতেই আমরা চাই। আসলে আজ রাতে যে চিঠিটা ডাকে দিয়েছি তাতে তোমাকে আসতেই লেখা হয়েছে। আচ্ছা জ্যানেট, সেই চিঠিটা তোমার কাছে আছে? হ্যাঁ আছে, তুমি যে মানচিত্রটা এঁকে পাঠিয়েছ সেটাও আছে। আমি থলি থেকে কাগজপত্র বের করে রবির পেয়ালার পাশে টেবিলের ওপরে রাখলাম। তারা দুইখান হালকা নীল রঙের চিঠির কাগজের ওপর ঝুঁকে পড়ল। তার একটাতে বিনা স্কেলে আঁকা একটা রাস্তার চিত্র, আর একটা রবি ম্যাকিনেনের মাকড়সার ঠ্যাঙের মতো হাতের লেখায় ঠাসা, তার নিচে অ্যালেনের বা হাতে লেখা কয়েকটা শব্দ। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা তো ঠিক এই চিঠিই লিখেছি, কিন্তু আমরা তো লিখেছি সবে আজ। আর ওই মানচিত্রটাও তো রবিরই আঁকা। এত খারাপ আঁকতে আর কেউ পারতো না। তোমরা যে এখানে এসেছো সে কথা আর কেউ জানে? মানে আমাদের দলের আর কেউ যে আমাদের নিয়ে একটু রসিকতা করতে পারে? না, মাত্র 5 সপ্তাহ আগে আমরা চাকরিটা পেয়েছি, আর খুব অল্প দিনের নোটিসে আমাদের পেইলি ছাড়তে হয়েছিল। কাউকে ফোন করারও সুযোগ পাইনি আমরা। এখানে এসেও পা রাখবার সময় পাইনি, কারণ ফ্রেজাররা তখন চলে যাবার কাজে ব্যস্ত। আর আমাদেরও বাড়ির কোথায় কি আছে এবং তাদের অনুপস্থিতিতে কি কি করতে হবে সে সবই জেনে নিতে হচ্ছিল। আজই দলের সকলকে চিঠি লিখেছি। অবশ্য সকলকেই যে এখানে আসতে বলেছি তা নয়। খামটা তোমার সঙ্গে আছে? খামটা সঙ্গে করে এনেছিলাম, তার হাতে দিলাম। জ্যানেট, তুমি ডাকঘরের ছাপটা লক্ষ্য করেছিলে, বা চিঠির উপরেকার তারিখটা? না, কেন বলো তো? এই দেখো। চিঠিটা আমার হাতে ফেরত দিল। তারিখটা 29, মানে আজ। আর খামের ওপর ডাকঘরের তারিখ 30, মানে আগামীকাল। আমি বাধা দিলাম, কিন্তু তার কথাই তো ঠিক। আরও দেখো, সেই একই খাম, কারণ ডাকঘরের ছাপটা পড়েছে ভুল কোণে। তোমার মনে পড়ে রবি, আজ বিকেলেই কথাটা বলেছিলাম? চিঠির তারার মধ্যেই খামটা উল্টো করে রাখা ছিল, আর আমিও ভালো করে না দেখেই টিকিটগুলো লাগিয়েছিলাম। পরে সেটা খেয়াল হয়েছিল। আরে ভালোই হয়েছে। এ ধরনের জায়গাতে কিছু রহস্য তো থাকবেই। কিছু ভুতুরে ব্যাখ্যার অতীত ঘটনা না হলে এটা তো সত্যিকারের দুর্গই হতো না। অ্যালেন আপত্তি জানালো, কিন্তু এ বাড়িতে সেরকম কিছুই নেই। এখানে নোংরা কিছুই নেই। আসার পরে সে ধরনের কিছু আশাও করেছিলাম আমরা। আসলে ভূত প্রেত বা ও ধরনের কোনো কিছুতে বিশ্বাস না করলেও খুঁত আমারও ছিল। কিন্তু এসে দেখছি অদ্ভুত বা ভয় পাবার মতো কিছুই এখানে নেই। সেরকম কিছু যদি আশা করে থাকো তাহলে কিন্তু তোমাকে হতাশ হতে হবে। আসলে এটা খুবই শান্তিপূর্ণ, সুখের জায়গা। এমনকি ছবিগুলোও যেন সুখী। পুরনো প্রতিকৃতিতে সাধারণত যে ধরনের লম্বা বিষণ্ণ মুখ থাকে সেরকম একখানিও নেই। তোমার মালপত্র কোথায়? ওহো, সে তো গাড়িতেই রয়ে গেছে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। রবি বলল। আমিও আর আপত্তি করলাম না। দীর্ঘ পথ গাড়ি চালিয়ে এসে বেশ ক্লান্ত লাগছে। বিছানায় এলিয়ে পড়া ছাড়া আর কিছুই এখন চাই না। অ্যালেনকে সে কথা বলতেই সে ব্যস্ত হয়ে পড়ল। দোতলায় চলো,
বাড়তি ঘরটা সাজানোই আছে, শুধু একটা নতুন বালিশওয়ার লাগালেই হয়ে যাবে। তারপরেই সোজা ঢুকে যেতে পারবে। স্নান করবে কি না সকালে করবে? সত্যি তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। জলের বোতল, গরম জলের বোতলগুলোও যে কোথায় রাখলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, কাপড়ের কাবার্ডের মধ্যে আছে। জ্যানেট, এই হলো স্নানঘর, আর এটা তোমার ঘর। ঠিক নিজের ঘর মনে করো। আমি যাই, বোতলগুলো ভরে নিয়ে আসি। কিছুটা ক্লান্তিতে, কিছুটা বিভ্রান্তিতে, কিছুটা বা অ্যালেনের বকানিতে আমার মাথাটা ঘুরছে। অ্যালেনের কথার সঙ্গে সঙ্গেই সিঁড়ি বেয়ে কারোর উঠে আসার শব্দ শুনতে পেলাম। তোমার মালপত্র নিয়ে বোধহয় রবি আসছে। আরে এত তাড়াতাড়ি? দরজা বন্ধ করার শব্দও তো শুনতে পেলাম না। সে ছুটে বারান্দায় বেরিয়ে গেল, বলল, ওগুলো আমি নিচ্ছি রবি, জ্যানেট পোশাক ছাড়ছে। সে দাঁড়িয়ে পড়ল। আশ্চর্য, এখানে তো কেউ নেই। সেই সময় বাইরের দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। রবির পায়ের শব্দ শোনা গেল। সে সিঁড়ি বেয়ে উঠছে। অ্যালেন বলে উঠল, হায় ঈশ্বর, আমিও যেন কী সব শুনতে পাচ্ছি। জ্যানেট, কারমাইকেল, তোমার সেই সব অদ্ভুত ঘটনাই বোধহয় ঘটছে। তোমার রোগ দেখছি আমাকেও ধরেছে। সে আমার মালপত্র এনে দিল, বেরিয়ে গিয়ে ফিরে এলো দুটো গরম জলের বোতল নিয়ে। বিছানার চাদরটা পাল্টে দিল, নরম বালিশের নতুন গোলাপি ওয়ার পরালো। আচ্ছা, তোমাকে শান্তিতে রেখে যাচ্ছি। এটা বেডলাইটের সুইচ। কাল সকালে খুব তাড়াতাড়ি বিছানা থেকে ওঠার কোনো দরকার নেই। যতক্ষণ ইচ্ছা শুয়ে থেকো। শুভরাত্রি। সিঁড়িতে খটখট শব্দ তুলে সে নিচে গেল। ক্লান্ত দেহে কোনো রকমে পাজামায় পা দুটো ঢুকিয়ে পাশে স্নানঘরে ঢুকলাম। একটা ভেজা তোয়ালে দিয়ে মুখটা শুধু মুছে নিলাম। তারপর টলতে টলতে এসে নরম বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। নিশ্চয়ই আলো না নিভিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কিছুক্ষণের পরেই ঈষৎ জাগরণের মধ্যে দেখলাম অ্যালেনের মুখটা আমার মুখের ওপর ঝুঁকে আছে। আমার বরফ ঠান্ডা হাতটাকে কম্বলের নিচে গুজে দিয়ে সে আলোটা নিভিয়ে দিল। উজ্জ্বল শিশির ঝরা সকালে 9:30 যখন আমার ঘুম ভাঙল, সূর্যের আলো পড়ে টালির ছাদ তখন প্রায় ফাটতে বসেছে। বাইরে নানান পাখিদের কলকলালি আমার জানলার গোবরাটে বসে একটা চড়ুই পাখি মাথাটা এদিক ওদিক নাড়াতে নাড়াতে এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। কম্বল সরিয়ে ফেলে এক লাপে বিছানা থেকে নামলাম। অবশ্য গ্ল্যাগোতে আমি কখনোই এরকম করি না। যাই হোক, বেশ খানিকটা বরফ ঠান্ডা জল গায়ে ঢেলে তারপর অনেকক্ষণ ধরে গরম জলে স্নান করায় শরীরটা আশ্চর্য রকমের তাজা হয়ে উঠল, আর মনটাও বেশ খুশি হলো। আটোসাটো লীলা করের ট্রাউজার পরে, পোলো কলারের সাদা নরম সোয়েটার গায়ে দিয়ে, চুলে তার সঙ্গে ম্যাচ করা লিলাক রঙের ফিতে বেঁধে শটান রান্নাঘরে হাজির হলাম। অ্যালেন তখন নানা রকম ভাজাভাজিতে ব্যস্ত। এই কাজে সে যেমন দক্ষ তেমনই উৎসাহী। আমি কিছু বুঝে ওঠার আগেই 3 টুকরো শূকর মাংস, 2টো কাবাব ও 2টো ডিম কড়াইতে ভাজা হলো। গ্রিলের নিচে টোস্ট ধীরে ধীরে গরম হচ্ছে, আর আমার ঠিক পাশেই এক পাত্র চা ফুটছে। হ্যাঁ, এত সব বাবা আমি খেতে পারবো না। নিশ্চয়ই পারবে, এখন তো গ্রামে এসেছো। বেশ তো, যদি নাই পারো তো রবি আছে। এখানে আসার আগে তার খিদেই হতো না, এখন তো একেবারে ঘোড়ার খিদে। কিন্তু তোমার ভালো ঘুম হয়েছিল তো? এই গ্রিল নিয়ে এক যন্ত্রণা। আচ্ছা, টোস্টটা একদিকে একটু কালচে হলে আপত্তি আছে কি? এখন কিন্তু প্রচুর দুধ খাবে। কোনো কথাই বললাম না। একে তো কর্নফ্লেক্সে আমার মুখ ভর্তি, তারপর আমি তো জানি কথা বলে কোনো লাভ নেই। আর সেও কথাটা মিথ্যে বলেনি, সত্যি সে যা দিল সব আমি খেয়ে শেষ করলাম। ঘোড়ার খিদেই বটে। শেষ পর্যন্ত 4র্থ কাপ চাটা শেষ করে সিঙ্কে গিয়ে পেয়ালা পিরিচগুলো ধুয়ে আনলাম। ধুয়ে এনে বললাম, আমি কি একটু সাহায্য করতে পারি কি? হেসে আমাকে দরজা দেখিয়ে দিয়ে সে বলল, সোজা বেরিয়ে যাও, একটু ঘুরে এসো। আমি তো জানি তোমার মন সেটাই চাইছে, যে দরজাগুলো তালাবন্ধ সেগুলো ফ্রেজারদের ঘর। বাকি যে কোনো ঘরেই তুমি ঢুকতে পারো। ওকে, একটু পরেই ফিরবো। ও ভালো কথা, কাল রাতে কম্বলটা টেনে দেওয়া আর আলোটা নিভিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কম্বল টেনে দেওয়া? কি বলছো তুমি? রবি আর আমি যখন ওপরে উঠে এলাম তখন তো আলো নেভানোই ছিল।
আর এত জোরে তোমার নাক ডাকছিল যে গোটা গ্রামেরই ঘুম ভাঙার জোগাড়। অবশ্য সেই গ্রাম এখান থেকে 2 মাইল দূরে। কিন্তু কাল রাতে আমি একবার জেগেছিলাম, কখন তা জানি না, তখন তুমি আমার উপর ঝুঁকে দাঁড়িয়েছিলে। হাতটাকে বাতির দিকে বাড়িয়েই আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ হাতটা জমে বরফ হয়ে গিয়েছিল। আর তুমি আমাকে ভালো করে ঢেকে দিয়ে আলোটা নিভিয়ে দিলে। আমি ওসব কিছুই করিনি, তুমি স্বপ্ন দেখেছ। এখন যাও তো এখান থেকে, লাঞ্চ তৈরি হলেই তোমাকে ডাকবো। এরপর আর কোনো কথা নয়। বাসাবাড়িটা ছাড়িয়ে কার্পেট মোড়া বারান্দা দিয়ে হাঁটতে লাগলাম। দেয়ালে নানা রকমের সব প্রাকৃতিক তৈলচিত্র। বাদিকে মোড় ঘুরতেই একটা লম্বা চওড়া হলঘর। একদিকে 7টা লম্বা জানলা দিয়ে আলো এসে ভেতরে পড়ছে, অপরদিকে এক গাদা শ্বেত পাথরের মূর্তি। সব মিলিয়ে প্রায় 60টা হবে। তার মধ্যে গতরাতে দেখা সেই লাজুক উলঙ্গ সুন্দরীকে চিনতে আমার ভুল হলো না। তবে এখন নতুন করে লক্ষ্য করলাম যে সব জিনিস ফেলে সে একটা ব্যাঙকে বুকের কাছে ধরে আছে। আর দেখলাম একজন গ্রিক ক্রীড়াবিদের আশ্চর্য মূর্তি, পায়ে স্যান্ডেল, একটা চাকতি ছোড়ার ভঙ্গিতে সে দাঁড়িয়ে আছে। বিপরীত দিকে জানলাগুলো তৈলচিত্রে বোঝাই। মনে হলো এ দুর্গের বুঝি এটাই বৈশিষ্ট্য। এই মূর্তি বোঝাই ঘরটাতে অনেকগুলো দরজা থাকায় কোন দিক দিয়ে যাব ঠিক বুঝতে পারছিলাম না। এক কোণে নজর পড়তে দেখলাম একজোড়া ভারী দরজা রয়েছে, দুটোই বন্ধ। মনে মনে টস করে বাঁ হাতি দরজাটাই বেছে নিলাম। পাল্লা দুটো খুলতেই একটা লম্বা লাইব্রেরি পেয়ে গেলাম। সাহিত্য জগতের হেন কেউ কেটা নেই যার আসন এখানে নেই। আর সকলের আসীন একরকমভাবে বাধাই করা গ্রন্থাবলীর মাধ্যমে। স্কট, স্টিভেনসন, গ্রেটে, ভলতেয়ার, দুমাস, স্টাডল ইত্যাদি ইত্যাদি, সে জগতের কোনো শেষই নেই। কিন্তু এ দুর্গের এটাই একমাত্র ঘর যেখানে কোনো তৈলচিত্র দেখলাম না। অবশ্য নানা রকম খোদাই করা মূর্তি অনেক আছে, এমনকি সিলিং থেকে এমন গুচ্ছ গুচ্ছ আপেল, কমলালেবু বা অন্য সব খোদাই করে ঝুলিয়ে রাখা হয়েছে যাতে পাছে মাথা ঠুকে যায়, এই ভয়ে যে কোনো দর্শকই চলতে চলতে মাথা নিচু করতে বাধ্য হবে। জ্ঞান সমুদ্রে আরও কিছুক্ষণ ডুবে থাকবো না বাড়িটার অন্য অংশগুলো দেখব, এই কথা ভাবতে গিয়ে শেষের পথটাই বেছে নিলাম। তখনই মৃদু বিস্ময় লক্ষ্য করলাম যে দরজাগুলো আমি খোলা রেখে এসেছিলাম সেগুলো বন্ধ হয়ে গেছে। দরজার কাছে গিয়ে দেখলাম শুধু যে পাল্লাগুলি বন্ধ হয়েছে তাই নয়, তালাও আটকে গেছে। এতে আমার বিস্ময় বেড়ে গেল। কোনো রকম শব্দ করে দরজা বন্ধ হলে আমি অবশ্যই শুনতে পেতাম। 2-1বার পরীক্ষা করেও দেখলাম। দরজা খুলে তারপর ঠেলে দিয়ে ঘরের বিভিন্ন কোণে গিয়ে পিছন ফিরে কান পাতলাম। প্রত্যেকবারই দরজা বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম। যাই হোক, সারা জীবন আমি তো এটাই চেয়েছিলাম। অ্যালেনও তো বলেছে ভয় পাওয়ার মতো কিছু না থাকলে আমি কিছু একটা বানিয়ে নিই, কিন্তু এখানে বানাবার তো দরকারই নেই। দ্বিতীয় দরজা দিয়ে একটা প্রকান্ত বৈঠকখানায় ঢুকলাম। দেয়ালে হালকা লাল কাগজ মোড়া, ছোট ছোট বিন্দুর মতো সুন্দর সব চেয়ার ও টেবিল এখানে ওখানে পাতা। সেগুলো এত সূক্ষ্ম যে ভয় হয় হাত দিয়ে ছুলেই ভেঙে গুড়িয়ে যাবে। শেষ পর্যন্ত সাহসে ভর করে একটা চেয়ারে বসে পড়লাম। চেয়ারটা ছোট ছোট কাচের টুকরো দিয়ে তৈরি। অমনি প্রতিটা দেওয়াল থেকে দীর্ঘদেহী সুন্দরী মহিলারা আমার দিকে না কুচিয়ে তাকালো। তাদের কারো হাতে শুকনো গোলাপ, কারোর হাতে মাকড়সার জালের পাখা নাড়ছে। আমার দিকে ওভাবে পাখা নাড়াবেন না ম্যাডাম, আমি হঠাৎই বলে উঠলাম। তার হাতের পাখা আবার নড়ে উঠল। ভালো করে তাকালাম, সব স্থির। ছবি কি কখনো পাখা নাড়াতে পারে? নিজেকেই শুধালাম। অবশ্য না, কিন্তু উনি তো নাড়ালেন, আমি তো ঠিকই দেখছি। এটা হয়তো আলোর কারসাজি। আবার চেয়ারে বসলাম। আবার নড়াচড়ার শব্দ, কারা যেন ঘরময় ঘুরছে। দ্রুত মাথা ঘুরিয়ে দেখতে চেষ্টা করলাম, কিন্তু নড়াচড়ার কোনো আভাসই পেলাম না। যাই হোক, এ বৈঠকখানায় আর নয়। ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করতেই নিশ্চিত মনে হলো ভেতর থেকে স্বস্তির একটা অস্পষ্ট দীর্ঘশ্বাস যেন শুনতে পেলাম। আবার সেই মূর্তি ভর্তি হলঘর। তার একেবারে শেষ প্রান্তে একটা চওড়া সিঁড়ি ওপরে উঠে গেছে। খানিকটা উঠে একটা অর্ধবৃত্তাকার চাতাল। সেখানকার একটা মাত্র জানলা একেবারেই অকেজো।
কারণ নানান গাঢ় রঙের রঙিন কাচের নীতিকথামূলক মূর্তি দিয়ে তৈরি সেটা। তাই আলোর পরিবর্তে সেখান থেকে বিচ্ছুরিত হচ্ছে নানা বিকৃত ছায়া। সিঁড়ির খাম্বাদার রেলিংগুলো গাঢ় আখরোট কাঠের তৈরি, তাতে নিপুণ হাতে ফুল লতাপাতা খোদাই করা। একটা নকশাকে ভালো করে দেখতে উপর হতেই একটা প্রকাণ্ড গোলাপের মাঝখানে যক্ষমূর্তির চোখ দুষ্টু কটাক্ষ দেখে চমকে উঠলাম। পিছনে সরে শরীরের ভারসাম্য বজায় রাখতে হাতটা বাড়িয়ে আবার টেনে নিলাম। আঙ্গুলের ডগায় ধারালো দাঁতের কামড় লাগলো যেন। আরেকটি যক্ষমূর্তির মুখের যেখানটায় আমার হাত লেগেছিল সেখানটার কাঠ খানিকটা ভেঙে গিয়ে ধারালো দাঁতের মতো হয়ে গেছে। এই ভীরুতার জন্য নিজেকেই তিরস্কার করে ওপরে উঠতে লাগলাম। 13টা ধাপ ওঠবার পরেই মনে হলো আমার 2 কাঁধের ওপর যেন কে তাকিয়ে আছে। মুখ ফেরাতেই সত্রাসে দেখলাম শীর্ণ বিশুষ্ক মুখে 2টি রক্তমাখা হাত বাড়িয়ে লেডি ম্যাকবেথ আমার দিকে এগিয়ে আসছে। ঈষৎ আর্তনাদ করে পর মুহূর্তেই বুঝতে পারলাম একটা পূর্ণদৈর্ঘ্যের জীবন্ত মর্মর মূর্তির ওপর জানলার রঙিন কাচের বিচিত্র আলো ছায়ার ফলেই মূর্তির গতিময়তা মায়াজাল সৃষ্টি করেছে। আবার শুরু করলাম উঠতে। আরও 26টা ধাপের মাথায় সিঁড়িটা শেষ হয়েছে। তারপরে একটা নাচঘরের ছকছকে মেঝে উজ্জ্বল দিনের মতো আলোয় ঝলমল করছে। নাচের ফলে ক্লান্ত জুটিদের বিশ্রামের জন্য দেয়াল বরাবর অনেক সোফা ও চেয়ার পাতা রয়েছে। ঝলমলে কাচের ঝাল লণ্ঠনে সিলিংটা প্রায় ঢাকাই পড়ে গেছে। লাঞ্চ! ভয়ে আমি কাঠ হয়ে গেলাম, হাঁপাতে লাগলাম, বুকের ওপর ঢিপ ঢিপ শব্দ হতে লাগলো, হাতটা ভিজে উঠল। লাঞ্চ তৈরি জ্যানেট, দেরি করো না। মুখ ফেরাতেই যেন দেখতে পেলাম নাচঘরের একেবারে শেষ প্রান্তে কে যেন দ্রুত পা ফেলে বারান্দায় পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। নারীর দ্রুত গতিকে কিছুটা শানত করে তার পিছু নিতেই অ্যালেনের সঙ্গে দেখা। সে সিঁড়ি বেয়ে উঠে আসছে। এই যে জ্যানেট, লাঞ্চ তৈরি। আমি জানি, তোমার প্রথম ডাকও আমি শুনতে পেয়েছি। প্রথম ডাক? কি বলছো তুমি? আমি তো একবারই ডেকেছি। তুমি 2 বার ডেকেছো, তাই তো আমি এদিকে আসছিলাম। বড় সিঁড়ি দিয়ে না নেমে তোমাকেই অনুসরণ করছিলাম। জ্যানেট, তুমি আবার গুল মারতে শুরু করেছো। তুমি আমাকে অনুসরণ করতেই পারো না, কারণ আমি তো এইমাত্র এখানে এসেছি। কিন্তু এখন আমাকে অনুসরণ করতে পারো। আমি বাজি ধরে বলতে পারি রবি এতক্ষণে শুরু করে দিয়েছে। বাপ্পা, একটা লোক এতও খেতে পারে! যে পথে এসেছিল অ্যালেন বকবক করতে করতে সেই পথেই ফিরে চলল। ভালো কথা। সিঁড়িতে লেডি ম্যাকবেথের সঙ্গে তোমার দেখা হয়েছিল কি? ছবিটা খুব সুন্দর, তাই না? ঝলসানো হরিণ মাংস আর বাগানের টাটকা সবজি দিয়ে তৈরি লাঞ্চ খুবই উপাদেয় লাগলো। যে টেবিলে বসে আমরা খেলাম তার অন্যদিকে ডাই করা রয়েছে নতুন রুটি, জয়ীর পিঠে, ফল দেওয়া পাউরুটি, বিস্কুট, ডান্ডি কেক, আরও কত কি। এত অল্প সময় তুমি এত সব রান্না করলে কেমন করে? আমি শুধালাম। অ্যালেন জবাব দিল, আমার তো 3টে উনুন আছে, 2টোতে রান্না চড়িয়ে দিয়ে আর একটার আয়োজন সেরে ফেলি। তোমাকে আর কি দেব? কি বললে? হরিণ মাংস একটুখানি নাও, প্রচুর আছে ফ্রিজ ভর্তি। তাছাড়া শিক কাবাব, ছাগ মাংস, শূকর মাংস তো আছেই, ফ্রিজ ভর্তি। ফ্রেজাররা মাংস কিনে একেবারে তাল তাল করে ফেলেছে। তা বটে। আমার জন্য আরও 1 পেয়ালা চা ঢেলে নিয়ে অ্যালেন বলল, এটা খেয়ে চলো একটু বাইরে বেরিয়ে আসি, তোমার একটু খোলা হাওয়া দরকার। ঠান্ডার জন্য ভালো করে মুড়িসুড়ি দিয়ে কিছুক্ষণ বাগানে পায়চারি করে আমরা পাহাড় কেটে তৈরি অনেকগুলো পিছল সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। সেখানে 3টে হ্রদের মতো তৈরি হয়েছে। প্রায় 100 ফুট উঁচু থেকে একটা সরু ঝর্ণা যেন হঠাৎ লাফ দিয়ে পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসা একটা খাঁজ কাটা তিকোন পাথরের জিবের ওপর আছড়ে পড়েছে। আর তার ফলে ঝর্ণার ধারাটা দুভাগে ভাগ হয়ে 2টো চমৎকার ফোয়ারার সৃষ্টি করেছে। মুগ্ধ চোখে বেশ কিছুক্ষণ সেই দৃশ্যটাই দেখলাম। এক সময় বললাম, আচ্ছা, এই পাথরের জিবটা কি প্রাকৃতিক নাকি কেউ ওখানে বসিয়ে দিয়েছে? কোনো জবাব পেলাম না। মুখ ফিরিয়ে দেখি অ্যালেন উপাসে নেই। হঠাৎ কেমন যেন ভয় পেয়ে গেলাম। অ্যালেন, অ্যালেন, তুমি কোথায়? জবাব দিল শুধু ঝর্ণার কলধ্বনি। শরীর ঠান্ডা হয়ে এলো।
মনে হলো কেউ যেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে, ঠিক যেরকম লেডি ম্যাকবেথ এসে দাঁড়িয়েছিল। আমি কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম, ধীরে ধীরে কোনো রকমে মাথাটা ঘোরালাম, কিন্তু পাহাড়ের মুখ, গাছপালা ও নিত্যরতা ঝর্ণা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। ভাঙা গলায় ডাকলাম, অ্যালেন! এই যে। ভগবান! চকিতে ঘুরে দাঁড়ালাম, দেখলাম এক থোকা নলখাগড়া হাতে নিয়ে অ্যালেন একটা ঝোপের ভিতর থেকে বেরিয়ে আসছে। সকৌতুকে আমার দিকে তাকিয়ে সে আবার বলল, এই তো আমি। এতক্ষণ তুমি কোথায় ছিলে? ও, ফুলদানির জন্য এই নলখাগড়া নেবার কথা হঠাৎ মনে এলো, তাই একটু ঝোপের ভেতর ঢুকেছিলাম। কিন্তু তুমি এতক্ষণ বলছো কেন? তোমাকে আমি কতক্ষণ ধরে ডাকছি, অন্তত 3 বার ডেকেছি, কোনো সাড়া পাইনি, দেখতেও পাইনি। কোথায় গেলে তুমি তাও আমি বুঝতে পারিনি। কোনো ডাক তো আমি শুনিনি, হয়তো ঝর্ণার শব্দে চাপা পড়েছিল। কিন্তু এখন তো তুমি আমার কথা শুনতে পাচ্ছ, অথচ আমরা তো একই জায়গায় দাঁড়িয়ে আছি, আর এখন আমি মোটেই চিৎকার করে কথা বলছি না। ঠিক আছে, ও নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। হয়তো উপর হবার জন্য আমার কান দুটো ঝর্ণার খুব কাছে চলে গিয়েছিল। তা তুমি আমাকে ডাকছিলে কেন? এমনি। এবার কি ফিরে যাবে? আমার ঠান্ডা লাগছে, তাছাড়া ডিনারের ব্যবস্থাও তো করতে হবে। নাকি তুমি একটু থাকবে? না না, আমিও তোমার সঙ্গেই যাব। সে গম্ভীর হয়ে আমার দিকে তাকালো। কি ভয় কাতুরে মেয়ে! আমার সব কথাকে সে হেসে উড়িয়ে দিচ্ছে দেখে হঠাৎ আমি রেগে গিয়ে বললাম, আমি যা দেখেছি না, সেসব দেখলে তুমিও ভয় পেতে। ঠিক আছে জ্যানেট, এ নিয়ে মাথা গরম করার কিছু নেই। হঠাৎ মুখ খুলিয়ে সে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। বাসাবাড়ির দরজায় পৌঁছানো পর্যন্ত দুজনই নিঃশব্দে হাঁটলাম। দরজার কাছে এসে একটু থেমে বললাম, আমি দুঃখিত অ্যালেন, ওভাবে আমি কথাটা বলতে চাইনি। আসলে কি জানো, আমি এমন সব অদ্ভুত কিছু শুনছি ও দেখছি যা তুমি একেবারেই বিশ্বাস করছো না। আমি বিশ্বাস করি, তুমি অনেক কিছুই শুনছো ও দেখছো বলে ভাবছো, এমনকি সেই শোনা ও দেখার ব্যাপারে তুমি খুবই নিশ্চিত। কিন্তু তোমার কল্পনার বাইরে যে সবের কোনো অস্তিত্ব আছে বলে আমি বিশ্বাস করি না। আর তোমার কল্পনা যে নিরঙ্কুশ সে কথা তুমিও জানো, আমিও জানি। আবার পাল্টা জবাবে কিছু না বুঝেই বলে উঠলাম, তুমি কি তাহলে মনে করো যে এইসব আমি বানিয়ে বানিয়ে বলছি, নাকি আমাকে কোনো ওঝা দেখাতে হবে? চলো, চা খাবে চলো। চা? ওতে বুঝি সব রোগ সারে, এমনকি তরুণ পাগলামি পর্যন্ত? ভুরু তুলে একবার তাকিয়ে অ্যালেন রান্নাঘরে ঢুকলো। এক পাত্র করা চা বানিয়ে একটা পেয়ালা আমার সামনে রেখে টানা থেকে 2টো কালো সবুজ ক্যাপসুল বের করে আমার দিকে এগিয়ে দিল। ও দুটো কি? ঘুমের ওষুধ। আমার ঘুমের ওষুধের দরকার নেই, ধন্যবাদ। জ্যানেট, তোমার মনটা বেহালার তারের মতো টান টান হয়ে আছে, এতে মন একটু শান্ত হবে, আর কোনো ক্ষতি করবে না, দোহাই তোমার। ঠিক আছে, তুমি যদি খুশি হও তাহলে আমি নিয়ে নিচ্ছি। বাকি দিনটা চুপচাপই কাটালাম। তার মানে অ্যালেন ও রবির সঙ্গে সারাক্ষণ থাকলাম, পেট ভরে খেলাম, দূরদর্শন দেখলাম, আর আড্ডাও দিলাম। ভেতরে ভেতরে মনটা কিন্তু টান টান হয়ে কাঁপতেই থাকলো। সেই রাতে বেশ খেয়াল করে বাতিটা নেভালাম, হাতটা কম্বলের নিচে ঢুকিয়ে নিলাম, কিন্তু পুনরায় জেগে দেখলাম অ্যালেন ঝুঁকে পড়ে বাতিটা নিভিয়ে দিল আর আমার হাতটাকে ভেতরে ঢুকিয়ে দিল। পরদিন প্রাতরাশের পরে সে সম্পর্কে কোনো উচ্চবাচ্য না করে দুর্গটার বাকি অংশগুলো দেখতে ওপরে উঠে গেলাম। কেমন যেন ভয় ভয় করছে, অথচ যেরকম একটা অদ্ভুত দুর্গ দেখা আমার সারা জীবনের শখ, এইটা তো ঠিক সেরকমই একটা দুর্গ। অথচ এখানে এসে কেবল ভয়ই পাচ্ছি, কিছুটা ঠিক করে উপভোগ করতে পারছি না। আসলে মুশকিলটা হচ্ছে, প্রথম দিন সন্ধ্যায় অ্যালেন যখন ভেবেছিল যে রবি আমার মালপত্র নিয়ে উপরে উঠে আসছে, তখন তার পায়ের শব্দ শোনা ছাড়া আর কোনো কিছুই আমি ছাড়া অপর কেউ দেখছেও না, শুনছেও না। তাহলে কি আমারই গোলমাল? তখনই মনে পড়ে গেল ফটকের কথা। সে ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে না পেয়ে অ্যালেন ও রবির ব্যাপারটাকে মন থেকে মুছে ফেলেছে, কিন্তু আমি কিছুতেই ভুলতে পারছি না। অ্যালেনের সঙ্গে বেড়াতে বেরিয়ে পরে আমিও লক্ষ্য করেছি মাত্র একটা ফটক দিয়ে গাড়ি ঢুকতে পারে, বাকি কোনো ফটকই 2 ফুটের বেশি চওড়া নয়। তাহলে
আমি ভেতরে ঢুকেছিলাম কি করে? অনেক পায়ের দৌড়ে যাওয়ার শব্দে আমার দিবা স্বপ্ন ভেঙে গেল। চমকে দেখলাম একটা আবছা মূর্তি আমার পাশ দিয়ে চলে গেল। তারপর এক দুজনের মুখেই ছেলে মানুষই খিলখিল হাসি। বারান্দা বরাবর একটা দরজা খুলে আবার সশব্দে বন্ধ হয়ে গেল। গভীর নৈশব্দ আমাকে আবার ঘিরে ধরল। ভয়ে কাঁপতে কাঁপতে আমি দেয়ালের পাশ দিয়ে এগোতে লাগলাম। পিঠটাকে সবসময়ই দেয়ালের গায়ে সেটে রাখলাম, যাতে কিছু একটা সবসময় আমার পিছনে থাকে। একটা দরজা পেয়ে পাগলের মতো হাতলটা ঘোরাতেই সেটা সবেগে খুলে গেল, আর আমি শটান বেরিয়ে যেতেই আবার সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমি ভুল দরজা খুলেছি। আলোকিত বারান্দার বদলে একটা সরু ঘোরানো সিঁড়ির মাথায় পৌঁছে গেছি। পাথরের দেয়ালের গায়ে একটি মাত্র ফোকর দিয়ে যেটুকু আলো আসছে, সেটাও মাঝখানে তম্বটায় ঢাকা পড়ায় 5 পায়ের বেশি নজরই চলছে না। সবাই পিছু হটে গেলাম, কিন্তু দরজাটার খুলল না। সেটা সম্পূর্ণ নিশ্চল। ভয়ে মুখ দিয়ে চিৎকারও বের হলো না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দাঁতে দাঁত লেগে যাওয়ায় ঠোঁট দুটো চেপে বসেছে। বুকের ভেতরটা ধক ধক করছে। কিন কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। কিন্তু পাথরের দেয়ালের ঠান্ডায় বুঝি একসময় আমারও ভয় কেটে গেল। বুঝলাম যেমন করে হোক এখান থেকে আমাকে বের হতেই হবে। দরজা খুলছে না। অগত্যা যেখানেই নিয়ে যাক, এই সিঁড়িটার নির্গমনের একমাত্র পথ। বুকে সাহস এনে সেই অন্ধকার ঘোরানো সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। চারদিকে নিচ্ছিদ্র অন্ধকার, তার মধ্যেই ধাপের পর ধাপ পার হয়ে চললাম। শেষ পর্যন্ত আর একটা দরজা পেলাম, কিন্তু সেটা খুলতেও ইচ্ছা করলো না। উপরের একটা বন্ধ দরজা আর এই ঘোরানো সিঁড়ির শেষ প্রান্তে এক অজ্ঞাত জগৎ। এই দুয়ের মাঝখানে আমি ফাঁদে আটকা পড়েছি। হঠাৎ মনস্থির হয়ে গেল। ওপর থেকে তালা খোলার ক্লিক ও কবজার ক্যাচক্যাচ শব্দ ভেসে এলো। সামনের দরজার দিকে ছুটে গিয়ে হাত ঘুরিয়ে বড় পাথরের ঘরে ঢুকে পড়লাম। আর শুনতে পেলাম এইমাত্র যে সিঁড়িটা আমি ছেড়ে এলাম, কে যেন সেই সিঁড়ি বেয়ে নিচে নামছে। আমিও সেখান থেকে বের হতে ছুটোছুটি শুরু করলাম। এক প্রান্তে একজোড়া ভারী দরজা চোখে পড়ল, কিন্তু দুটোই আগাগোড়া ভারী হুড়কো দিয়ে আটকানো। এক কোণে আর একটা ছোট দরজা চোখে পড়লো। সেখানে ছুটে গেলাম, টানলাম, ধাক্কা দিলাম, লাথি মারলাম, কিন্তু সেটাও যে তালা বন্ধ। ও ঘোরানো সিঁড়ির নিচে একটা ছোট দরজা দেখতে পেলাম। শব্দটা প্রায় সেখানে পৌঁছে গেছে। একটা পা দেখতে পেয়েই মুখের মধ্যে হাতটা পুড়ে চিৎকার করে উঠলাম। ঈশ্বরের দোহাই জ্যানেট, আমি। অন্ধকার থেকে বেরিয়ে এলো অ্যালেন। দরজায় তোমার ধাক্কার শব্দ শুনেই আমি তোমাকে বের করে নিতে এসেছি। এই দরজাটা সম্পর্কে তোমাকে সতর্ক করে দেওয়ার কথাটা আমার মনে ছিল না। তালাটা ভাঙা, অনেক সময় ঠিকমতো কাজ করে, আবার প্রায় জ্যাম হয়ে যায়। রবি বলেছে একটা নতুন তালা এনে লাগিয়ে দেবে। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, এখন ঠিক আছি, জবাব দিলাম। কিন্তু উপর থেকে তো তুমি আমার দরজা ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পারো না, কারণ আমি দরজায় তখন ধাক্কা মারিনি। এতক্ষণ আমি ভীষণ ভয় পেয়েছিলাম। এই দরজাটায় লাথি মেরেছি ঠিকই, কিন্তু তখন তো তুমি নিচে নেমেই আসছিলে। দেখো, দরজা বন্ধ হওয়ার শব্দটা আমি নিশ্চয়ই শুনেছি। লাঞ্চের সময় যখন তোমার খোঁজ করেছিলাম তখনও শুনেছিলাম। এই হলঘরটার ভিতর দিয়েই তো মূল প্রবেশ পথ। ঘরটাও চমৎকার। মূর্তিগুলোর গায়ে বর্ম চর্ম আলোয় ঝিকমিক করে। আলো জ্বললেই সেটা দেখতে পাবে। সব কিছু ঝলমল করে ওঠে। ছবিগুলো সব জীবন্ত হয়ে ওঠে। কিন্তু না, এসব কথা বলা বোধহয় ঠিক হলো না। না বললেই ভালো করতে। কিন্তু আমরা আমরা ঠিক কোন পথে বের হব? যে পথে এসেছি, আমি তো ধাক্কা মেরে দরজাটা খুলেছি। ওই পথেই যেতে হবে? ওটাই একমাত্র পথ। অবশ্য তুমি যদি এখানে অপেক্ষা করতে চাও তো আমি ওপরে উঠে বারান্দা পেরিয়ে নাচঘরের ভিতর দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে ওই দরজাটা খুলে দিতে পারি। এতক্ষণ যে দরজাটা খোলার প্রাণপণ চেষ্টা করছিলাম, সেটাই হাত বাড়িয়ে দেখালো। এই সিঁড়িটা দিয়ে বাসা বাড়ি ও নীল রঙের বৈঠকখানার মাঝের বারান্দায় পৌঁছানো যায়। সাহস সঞ্চয় করে বললাম, আমি আমি তোমার সঙ্গে যাব, কিন্তু আমরা 3 জন হলে ভালো হতো। কেন?
তাহলে আমি মাঝখানে থাকতে পারতাম। হালকাভাবে হাসতে চেষ্টা করলেও গলাটা কেঁপে উঠল। তুমি আগে যাও। অ্যালেন পা বাড়ালো আর আমিও মাঝখানেই রইলাম। আবার পিছনে পা ফেলার শব্দ দুজনেই শুনতে পাচ্ছিলাম। অ্যালেন যথারীতি সেটাকে আমাদের পায়ের শব্দ বিভ্রম বলেই উড়িয়ে দিল। কিন্তু আমি ভালো করেই জানি যে একজন ঠিক আমার পেছনেই আসছে। তাতে আমার অস্বস্তির সীমা নেই, কিন্তু পাছে পুনরায় অ্যালেন দৃষ্টির বাইরে চলে যায় সেই ভয়ে পিছন ফিরে তাকাতেও পারছি না। তারপর থেকে কয়েকটা দিন আমি অ্যালেনের পায়ে পায়েই কাটাতে লাগলাম। একবার তার সঙ্গে সঙ্গেই স্নানঘরেই ঢুকে পড়ছিলাম। তাতে অ্যালেন হাসবে কি ভুরু কোচকাবে তাই বুঝতে পারলাম না। শেষ পর্যন্ত সে আমাকে বাগানে বেড়াতে পাঠিয়ে নিজের কাজকর্মে মন দিল। আমিও বেরিয়ে পড়লাম। মূল ফটক থেকে প্রায় 60 মাইল দূরে গাড়ি চলার পথের মাঝখানে দাঁড়িয়েছিলাম। বাতাসে আমার চুল উঠছে। বিরাট ডগলাস ফার গাছগুলো ঝড়ঝঞ্ঝা ক্ষুব্ধ সাগরের বুকে উঁচু মাস্তুলের মতো প্রবল বেগে আন্দোলিত হচ্ছে। একসময় দুর্গের দিক থেকে একটা অস্পষ্ট চিৎকার ভেসে এলো। চিৎকারটা ভাঙা ভাঙা, কথাবিহীন, যেন বাতাসের চাবুক বক্তার মুখ থেকে কথাগুলো গড়ে ওঠার আগেই তাকে সজোরে ছিনিয়ে নিয়ে এসেছে। মুখ ফিরিয়ে দুটো হেমলক গাছের ফাঁক দিয়ে দেখতে পেলাম একটা মূর্তি দুর্গের ছাদের উপর উঠে দাঁড়িয়েছে। মূর্তিটা পাগলের মতো হাত ছুটছে আর আমার মনোযোগ আকর্ষণ করতে সমানে লাফাচ্ছে। পরক্ষণে চিনতে পারলাম বাতাসে ভেসে আসা সে চিৎকার অ্যালেনের। জ্যানেট, শিগগিরি! রবি পা ভেঙেছে। জ্যানেট, তাড়াতাড়ি এসো। ছুটতে ছুটতে ফটক পৌঁছে হাঁপাতে লাগলাম। অ্যালেনও সবেগে উঠোন পেরিয়ে আমার দিকে ছুটে এলো। কি হয়েছে অ্যালেন? রবি আঘাত পেয়েছে? কি বলছো জ্যানেট? পরস্পরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দুজনেই থেমে গেলাম। বললাম, তুমি তো ছাদ থেকে আমাকে ডাকলে। আমি তো ওপরের জানালা থেকে তোমাকে দেখলাম, শুনলাম তুমি আমাকে ডাকছো। কই, আমি তো ডাকিনি। আমিও ডাকিনি। কয়েকটা দীর্ঘ মুহূর্ত আমরা পরস্পরের দিকে তাকিয়ে রইলাম। অ্যালেনের বাদামি চোখে যেন অনিশ্চয়তার ঈষৎ ঝিলিক দেখতে পেলাম। সে কি যেন বলতে যাবে, এমন সময় রবি সবজি বাগানের কয়েকটা ধাপ পেরিয়ে ছুটতে ছুটতে এসে হাজির হলো। চিৎকার করে বলল, আরে ব্যাপারটা কি? কি হয়েছে কি? দুজনের দৃষ্টি রবির দিকে ঘুরে গেল। আচ্ছা, কি হয়েছেটা কি? তুমি ভালো আছো তো এলেন? আমার কথার জবাব দাও। দুজনই এমন করে চেঁচাচ্ছিলে কেন? আমরা মোটেই চেঁচাইনি। বাজে কথা রাখো। আমি নিজের কানে শুনেছি তুমি চেঁচাচ্ছ ছাদের উপর থেকে, আর চ্যানেট চেঁচাচ্ছে পথের উপর থেকে। তারপর দুজনই আমাকে ডাকতে লাগলে, তাই তো আমি এলাম। কি হয়েছে? কিচ্ছু হয়নি রবি, ঈশ্বরের দোহাই। তাহলে আমাকে ডাকলে কেন? আমরা তোমাকে ডাকিনি। দুজনেই একে অপরকে ডাকতে শুনে ছুটে এসেছি। এখানে দেখা হতেই জানতে চেয়েছি ব্যাপারটা ঠিক কি, কিন্তু আমরা কাউকে ডাকিনি, না তোমাকে না অন্য কাউকে। এমন তাজ্জব কথা তো জীবনে শুনিনি। দেখো জ্যানেট, আমরা জানতাম তুমি এই বাড়িতে এসে অনেক কিছু শুনবে, অনেক কিছু দেখবে। এখন দেখছি সে রোগ আমাদেরও ধরেছে। আমাদের একটু কিছু গলায় ঢালা দরকার, বুঝলে? আমাদের দুজনেরই গলায় হাত রেখে সে আমাদের নিয়ে রান্নাঘরে ঢুকলো আর আমাদের দুজনকে বসিয়ে এক বোতল হুইস্কি বের করে 3টে বড় গ্লাসে ঢাললো। সকলেই নিশ্চুপ। এক সময় আমি বললাম, আমার বোধহয় এখান থেকে চলে যাওয়া উচিত। রবি ও অ্যালেন সমস্বরে বলে উঠল, পাগলামি করো না জ্যানেট। আর তাতেই নিস্তব্ধতা কেটে গেল। নানা রকম বিষয় নিয়ে আমরা খোশ মেজাজে গল্প শুরু করলাম। অ্যালেন এক পাত্র সর্বরোঘর চা তৈরি করলো। আমরা কেক ও বিস্কিট চিবিয়ে লাঞ্চের খিদের 12টা বাজিয়ে দিলাম। রবি তার কাজে ফিরে গেল। প্রায় 10 মিনিট ধরে আমি ও অ্যালেন গ্লাগোর পুরনো বন্ধুদের কথা বললাম। তারপরেই একসময় কথা ফুরিয়ে গেল। এটা সেটা বলবার পরে একসময় অ্যালেন মাথা তুলে গম্ভীর গলায় বলল, আচ্ছা জ্যানেট, ভূত প্রেত সম্বন্ধে তুমি কি জানো? আজে বাজে গালগপ্প নয়, সে সম্পর্কে তোমার সত্যিকারের ধারণাটা কি? কিছু না, সত্যি কিছু না। এ বিষয়ে অনেক পড়াশুনো করেছি বটে, কিন্তু সত্যিকারের কোনো অভিজ্ঞতা কখনো হয়নি জানো তো। বরং বলতে পারি এই প্রথম বুঝি সে ধরনের কিছু অভিজ্ঞতা হলো। তোমাকে সত্যি কথাই বলবো, প্রতিটা মুহূর্তকে উপভোগ করার আশা নিয়েই আমি এখানে এসেছিলাম, কিন্তু তার বদলে
এখন দেখছি আমি ভীষণ ভয় পেয়ে গেছি। এতকাল দুর্গ সম্পর্কে যে স্বপ্ন দেখেছি, এ বাড়িটা ঠিক সেরকম। তবু কল্পনা সেই রহস্য রোমাঞ্চের অনুভূতি যেন খুঁজে পাচ্ছি না। আর তোমাদের এই পাহাড়ি বাড়িটাকে যত ভালো লাগবে বলে ভেবেছিলাম, মোটে সেরকম লাগছে না। তাই বলে তুমি এখান থেকে চলে যাবার কথা ভাবছো না তো? এলেনের কথা শুনে আমি চমকে উঠলাম। তার চোখে মুখে ভয়ের একটা স্পষ্ট ছাপ। তাড়াতাড়ি বললাম, না না, আমি তো থাকছি। দুধ ও কাগজ 1 মাসের জন্য বন্ধ করে দিয়ে এসেছি, কাজেই এখনই আমার ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। পরের সপ্তাহটা আমরা দুজন সবসময় পাশাপাশি থেকে কাটালাম। শুধু শোয়ার সময় যে যার ঘরে চলে যাই। কিন্তু সে যে এখনও রোজ নিয়মিত আমার ঘরে আসে, আমার হাতটা কম্বলের নিচে ঢুকিয়ে দেয়, ঘরের আলো নিভিয়ে চলে যায়, এসব কথা আমি আর তাকে কিছু বলিনি। দুজনে মিলে ঘরদোর পরিষ্কার করি, বিছানাপত্র রোদে দিই, চীনামাটির বাসনগুলো ধুই, রূপোর বাসনগুলো পালিশ করি। এক কথায় যতটা সম্ভব কাজকর্মের মধ্যেই ডুবে থাকি। এখানে আসার দ্বিতীয় বৃহস্পতিবার অ্যালেন কাজের মাঝখানে বলল, দেখো জ্যানেট, তুমি তো এখানে কেবল থালা বাসন ধুয়ে সময় কাটাতে আসোনি, এসেছো ছুটি ভোগ করতে। এখন তো আর ভয়ের কিছুই নেই, কোনো রকম আজেবাজে আওয়াজও তো আর শোনা যাচ্ছে না। কাজেই তুমি একবার ছাদে উঠে গ্রামের চারিদিকে দৃশ্যটা দেখে এসো, তোমার খুব ভালো লাগবে। তার কথা মতো প্রাতরাশের পরেই ছাদে উঠে গেলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ শ্যাওলা ঢাকা একটা পাথর চোখে পড়ল। ভালো করে নজর করতেই মনে হলো উপর যেন কিছু লেখা আছে। হাঁটু ভেঙে বসে নখ দিয়ে শ্যাওলা ও ময়লা সরিয়ে দিতেই দেখতে পেলাম সেখানে লেখা আছে অ্যাডাম ম্যাভাইকার, তারিখ 1809। এখানে হঠাৎ অ্যাডাম ম্যাকভাইকারের নাম খোদাই করা কেন? সে কি এই দুর্গেরই কোনো সাধারণ কর্মচারী যে ফ্রেজার পরিবারের কোনো মেয়ের প্রেমে পড়ে খুন হয়েছিল? হঠাৎ মনে পড়ল অ্যালেন বলেছিল যে 1809 সালে এই দুর্গের নির্মাণ কার্য শেষ হয়েছিল। তাহলে কি অ্যাডাম ম্যাভাইকার একজন রাজমিস্ত্রি? পাথরে নিজের নাম খোদাই করে চিরস্মরণীয় হয়ে থাকার বাসনা কি তার জেগেছিল মনে? হায় রে দুরাশা, বসে বসে এইসব ভাবছি। একসময় ছাদের অদূরে একজোড়া পায়ের শব্দে চমকে উঠলাম। হেঁটে চলার শব্দ। একজন হাঁটছে ধীর দীর্ঘ পদক্ষেপে, আর একজন হাঁটছে অস্পষ্ট পদক্ষেপে, ঈষৎ খসখস শব্দ করে। পায়ের শব্দ ক্রমেই এগিয়ে আসছে, কানে আসছে অস্পষ্ট গুঞ্জন। তার কিছু অর্থ বুঝতেও পারলাম। নরনারী ভীরু প্রেমালাপ। একটি চুম্বনের শব্দও কানে এলো। ঈষৎ আপত্তি, খুশির নিঃশ্বাস। পদশব্দ সরে যেতে লাগলো। এতক্ষণে সাহসে ভর করে উঠে দাঁড়ালাম। জুতোর গোড়ালিতে ঘষা লেগে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে মনে হলো ভারী পায়ের শব্দ আমার দিকে এগিয়ে আসছে। সরসে বলে উঠল, এখানে বেরিয়ে এসো, বেরিয়ে এসো, মুখটা দেখাও। আমার উপরে ভাবে নজর রাখা আমি কিন্তু বরদাস্ত করব না, বেরিয়ে এসো। ভয়ে কাঁপতে কাঁপতে আমি আরও ঘুরি মেরে মুখটা লুকিয়ে ফেললাম। পায়ের শব্দ আমার পাশে এসে থামল। কণ্ঠস্বর আবারও বলে উঠল, এই কে তুমি? কি আশ্চর্য, এইমাত্র একটা শব্দ কানে এলো, অথচ তো কেউ কোথাও নেই। উত্তর। পায়ের শব্দ ছাদের বুকে মিলিয়ে গেল। ভয়ে টলতে টলতে কোনো রকমের ছাদ থেকে নেমে রান্নাঘরের বারান্দায় পৌঁছেই আমি অজ্ঞান হয়ে পড়লাম। জ্ঞান ফিরে এলে দেখলাম অ্যালেন আমার উপর ঝুঁকে বসে আছে, আমার মুখে আস্তে আস্তে চাপড় মারছে। ভয় তার মুখ সাদা হয়ে গেছে। কি হয়েছিল জ্যানেট? থেমে থেমে তাকে ছাদের সব ঘটনা বললাম। শুনে অ্যালেন অসহায়ের মতো কেঁদে উঠল। চোখের জলে তার দুঘাল ভেসে যেতে লাগলো। উলের গোলাপি জামাটা ভিজে গেল। তখন আমিও কোনো রকমে উঠে বসে তাকে পাল্টা সান্ত্বনা দিতে লাগলাম। অনেক কষ্টে তার কান্না থামালাম। ভেজা রুমালটা দিয়ে বারবার মুখ মুছতে মুছতে সেও আবার আমাকে শোনালো এক বিস্ময়কর কাহিনী। তুমি তো ছাদে উঠে গেলে, আমি ময়দাটা মাখতে বসেছি, এমন সময় দরজাটা শব্দ করে খুলে গেল। মুখ ফিরিয়ে দেখি কেউ কোথাও নেই, দরজাটা বন্ধ। ভয় পেলাম, বুকটা কেঁপে উঠল।
তখনই শুনতে পেলাম একটা পায়ের শব্দ টেবিলের দিকে এগিয়ে আসছে। আমি সরে গেলাম। একটা কিছু রাখার শব্দ হলো, ডিশের ঠুকঠাক আওয়াজ, মেঝের ওপর চেয়ার টানার শব্দ। কে যেন চেয়ারে বসলো, ক্যাচ করে একটা শব্দও হলো। রান্নাঘরে আমি একা, না সঙ্গে এমন একজন যাকে দেখতে পাচ্ছি না। আমি একেবারে কিংকর্তব্য বিমূঢ়। কিছুক্ষণ চুপচাপ ভাবলাম যেন কিছুই হয়নি, এমনভাবে যা করছিলাম তাই করে যাওয়াই ভালো। তাই আবার ময়দাটা মাখতে বসলাম। আর তখনই হঠাৎ, হায় ঈশ্বর, কি ভয়ঙ্কর! জানেট, এখানে এসব কি ঘটছে? হঠাৎ কি দেখলে? কি ঘটলো? অ্যালেন ঢোক গিলে বলল। আরও কিছুটা ময়দা নেবার জন্য হাত তুলতেই দেখি আরও একজোড়া হাত ময়দাটা মাখতে শুরু করেছে। আমি স্পষ্ট দেখলাম, মানে কোনো মানুষ দেখতে পেলাম না, কিন্তু ময়দার তালের ওপর আঙ্গুলের ছাপ দেখলাম। তালটাকে সুকৌশলে ওঠানো নামানো করতে দেখলাম। সে যাই হোক, কাজটা খুব ভালোই জানে। আরও বুঝতে পারলাম, সে যে করেই হোক না কেন দাঁড়িয়ে আছে ঠিক যেখানে আমি দাঁড়িয়েছিলাম। আর কাল বিলম্ব না করে আমি ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম ছাদের দিকে তোমাকে খুঁজতে। বেরিয়েই দেখি তুমি এখানে শটান মেঝেতে পড়ে আছো। জানেট, আমি ভয় পেয়েছি, ভয় কাঠ হয়ে গেছি। আমি খুব ভয় পেয়েছি জানেট। চলো দুজনে রবিকে খুঁজে দেখি। সে এলে আমরা দুজনেই অনেকটা স্বস্তি পাবো। অ্যালেনকে ধরে তুললাম। দুজনে উঠে চুল ও পোশাক ঠিক করছি, এমন সময় এক ধাক্কায় ওপাশের দরজাটা খুলে রবি হাজির। তাকে দেখেই দুজন একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। বোবার মতো হা করে তাকিয়ে রইলাম তার দিকে। হচ্ছেটা কি? উনুনে কি পুড়ছে? পুড়ছে? হ্যাঁ, পুড়ছে তো। রান্নাঘরের জানলা দিয়ে গোল গোল করে ধোঁয়া বেরোচ্ছে। আমি বাগান থেকে দেখেছি। ব্যাপার কি? এলেনও আমার মুখে তখন কথা ফুটলো না। দাঁত মুখ খিচিয়ে রবি আমাদের দুজনকে ঠেলে সরিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল। দরজাটা খুলতেই একটা মিষ্টি পোড়া দম বন্ধ করা ধোঁয়া এসে আমাদের নাকে লাগলো। আমার পুডিং! চেঁচিয়ে বলে উঠল অ্যালেন। দুজনেই ছুটে গেলাম। রবি সবগুলো জানলা দরজা খুলে দিল। আমরা দুজন তোয়ালে নেড়ে ঘন ধোঁয়া বের করে দিতে লাগলাম। টেবিলের দিকটায় আঙ্গুল বাড়িয়ে সভয়ে আর্তনাদ করে উঠে অ্যালেন আমাকে জড়িয়ে ধরল। জানেট! মাখানো ময়দাটা সুন্দর করে টেবিলের একপাশে সাজানো রয়েছে। দেখেই বোঝা যায় টেবিলটা কেউ পরিষ্কার করে রেখেছে। ময়দা মাখার বড় পাত্রটাকে ধুয়ে মুছে রেখেছে। অ্যালেন ও আমি ভূত দেখার মতো সেই দিকেই তাকিয়ে রইলাম। রবি অবশ্য অবাক হওয়ার কিছুই দেখতে পেল না। উনুনে কি চাপানো আছে? যাই থাকুক, সেটা এতক্ষণে পুরো ছাই হয়ে গেছে। সপাটে দরজাটা খুলে সে উনুনের ওপর থেকে ট্রে ভর্তি পুডিংগুলো নামিয়ে আনলো। ততক্ষণে সব পুড়ে আংরা হয়ে গেছে। তুমি এখনো ইলেকট্রিক কুকার ব্যবহার করতে শেখোনি? আমি তো কুকার জ্বালাইনি। নিশ্চয়ই সে জ্বালিয়েছে। কে? জেনেট? জেনেট কারমাইকেলকে পুডিং বানাতে দেওয়া তোমার উচিত হয়নি। না, জেনেট নয়, ও তো তখন ছাদে ছিল। আমি বলছি যে ময়দা মাখতে বসেছিল তার কথা। বলেই অ্যালেন আবার কাঁদতে শুরু করে দিল। স্বামী অ্যালেনকে শান্ত করতে লাগলো। সেই ফাঁকে অ্যালেন আমাকে যা যা বলেছিল আর আমি নিজে যা যা কিছু দেখেছি ও শুনেছি সব তাকে বললাম। কিন্তু ব্যাপারটা মোটেই সে হালকাভাবে নিল না। ব্যাপারটা ক্রমে হাসি ঠাট্টার সেবা ছাড়িয়ে যাচ্ছে। আমি জানতে চাই এসব রহস্যময় ঘটনার জন্য দায়ী কে? রবি আমার দিকে তাকালো। আমি বললাম, শোনো রবি, আমি নিজেই ভয় পেয়ে গেছি। একটু এত ঠাট্টা তামাশা আমি পছন্দ করি তা ঠিকই, কিন্তু তা বলে এরকমটা কখনো করি না। আমি তো বুঝতেই পারছি না এসব কেন হচ্ছে, আর আমি এখানে আসার পর থেকেই বা কেন হচ্ছে। আমি তো এখান থেকে চলে যেতেই চাইছিলাম। তোমরা যদি চাও। বিষণ্ণভাবে ঘাড় নেড়ে রবি বলল, না না, তুমি এখান থেকে চলে যাও সেটা আমি চাই না জানেট। শুধু আগাগোড়া ব্যাপারটাই কিছু বুঝতে পারছি না। কেবলই মনে হচ্ছে এসব কিছু নাটের গুরু একজন কেউ আছে। কথা হচ্ছে কে সে?
আমি আমি তোমাকে দোষ দিচ্ছি না জানেট, তুমিও যে কতখানি ভয় পেয়েছো তা তো আমি দেখেছি। অন্য সব রাতের মতো সেদিন রাতেও অ্যালেন আমার ঘরে এলো, আমার ওপর ঝুঁকে পড়ে আলো নিভিয়ে দিল, আমার ঠান্ডা হাতটা ঢেকে দিল। যথারীতি সকালে সে বিষয়ে আমি কোনো কথাই বললাম না, কিন্তু সেদিন অ্যালেনকে যেন একটু মেজাজে দেখতে পেলাম। রবি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে আমাকে শুধলেও তাদের শোয়ার ঘরে আমি কেন গেছিলাম, আর ঘরের আলোটাই বা কেন জ্বালানো ছিল। আমি নীরবে তার দিকে তাকালাম, অবশেষে বললাম, আচ্ছা এ কথা রবি জানে? না, তাকে বলিনি, এই নিয়ে তাকে আর বিরক্ত করতে চাইনি। কিন্তু ব্যাপারটা কি? তুমি তো ঘুমের মধ্যে হাঁটছিলে, নাকি কোনো কিছু থেকে ভয় পেয়েছিলে? আমার তখন এত ঘুম পেয়েছিল যে তোমাকে কোনো রকম সাহায্যই করতে পারিনি, সেজন্য দুঃখিত। এখন সব ঠিক আছে তো? আছে, সব ঠিক আছে, শুধু কাল রাতে আমি তোমাদের ঘরে যাইনি। নিশ্চয়ই গিয়েছিলে, আমি স্পষ্ট দেখতে পেলাম। তুমি আমার উপর ঝুঁকে আছো, তারপর বাতিটা নিভিয়ে দিলে। ঠিক যেরকম এখানে আসার পর থেকে প্রত্যেকটি রাতে তুমি আমার উপর ঝুঁকে পড়ে বাতিটা নিভিয়ে দাও। তোমার নিশ্চয়ই মনে আছে প্রথম দিন সকালেই কথাটা আমি তোমাকে বলেছিলাম। তারপর থেকে প্রতিটা রাতে কিন্তু সেটা ঘটেছে। এসব কথা আমি তোমাকে বলিনি কারণ প্রথমত তুমি বা রবি কেউ আমার কথা বিশ্বাস করতে না, আর দ্বিতীয়ত তুমিও যখন এইসব শুনতে আরম্ভ করলে তখন তোমার ভয়কে আরও বাড়াতে আমি চাইনি। কিন্তু একটা কথা ঠিক যে কাল রাতে আমি তোমাদের ঘরে যাইনি। তারপর দুজনে চুপচাপ প্রাতরাশের বাসনগুলো ধুলাম। অ্যালেন যথারীতি রান্নার কাজে মন দিল, আর আমিও ওপরে উঠে গেলাম। আমার ঘরটা পরিষ্কার করে খান কয়েক চিঠি লিখতে বসলাম। প্রায় 1 ঘন্টা পরে শেষ চিঠির খামটা জিভ দিয়ে ভিজিয়ে আটতে আটতে নিচে নেমে রান্নাঘরে গেলাম অ্যালেনকে দেখতে। এ কি, অ্যালেন মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে, ময়দা ডিম চারদিকে ছড়ানো। তাড়াতাড়ি একটা তোয়ালে ঠান্ডা জলে ভিজিয়ে তার মুখ ও গলা মুছে দিলাম। ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো, চোখের পাতা খুলল, কিন্তু সে আমাকে চিনতে পারল না, বরং আরও জোরে কাঁদতে লাগলো, আর সভয়ে আমাকে ঠেলে সরিয়ে দিয়ে আর্ত কণ্ঠে রবিকে ডাকতে লাগলো। তাকে শান্ত করতে তার গালে চাপড় মারলাম। শেষ পর্যন্ত আর্তনাদ থামিয়ে সে ফুপিয়ে কাঁদতে লাগলো, আর হেঁচকি তুলতে তুলতে বলতে লাগলো, রবি, রবি আমাকে বাড়ি নিয়ে চলো। ও বোন, তবে বাড়ি নিয়ে চলো। কি হয়েছে? কি হয়েছে? কি? আমাকে বাড়ি নিয়ে চলো রবি, দোয়াই তোমার, আমি বাড়ি যেতে চাই। আমাকে বাড়ি নিয়ে চলো রবি। এর থেকে বেশি কিছু তার থেকে বের করা গেল না। তার ভেঙে পড়া দেহটাকে কোনো রকমে দেয়ালে ঠেস দিয়ে বসিয়ে রেখে রবির খোঁজে বেরিয়ে গেলাম। অনেক খুঁজলাম, অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোথাও তার দেখা পেলাম না। ওদিকে অ্যালেনকে একা রেখে এসেছি। কি করব বুঝতে না পেরে বাগানের এক কোণে দাঁড়িয়ে আছি। এমন সময় একটা ঘন ঝোপের আড়াল থেকে ফোঁপানোর আওয়াজ কানে এলো। ভয় পেলাম, ব্যাপারটা অলৌকিক কিছু নয় তো, মানুষের কণ্ঠস্বর। ঝোপের আড়ালে কে যেন কাঁদছে। কান্নার শব্দ লক্ষ্য করে ছুটে গেলাম। ঝোপটার গোলক ধাঁধা পেরিয়ে হঠাৎ সবিস্ময়ে দেখলাম ভয়ার্ত শিশুর মতো কাঁদতে কাঁদতে রবি অন্ধের মতো ঝোপটাকে হাতড়ে বেড়াচ্ছে। তার মুখটা লাল, চোখ দুটো ফুলে উঠেছে। নাম ধরে ডাকতেই সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আমাকে দেখেই তারস্বরে চিৎকার করে উঠেই অজ্ঞান হয়ে পড়ে গেল। আমি হতভম্ব, কি করি এখন? কয়েক মিনিট রবির জ্ঞান ফিরিয়ে আনতে কোনো ফল হলো না। তাকে বই নিয়ে যাওয়াও আমার পক্ষে অসম্ভব। ফিরে গিয়ে গ্রামের ডাক্তারকে টেলিফোন করলাম। কেউ এসে পৌঁছাবার আগেই একজন ছাত্র জিম কেবের সাহায্যে তাকে কোনো রকমে রান্নাঘরে নিয়ে এলাম। অ্যালেন তখনও একইভাবে দেয়ালে ঠেস দিয়ে বসে আছে, আর বারবার বাড়িতে নিয়ে যেতে বলছে। দুজনেরই আকস্মিক আতঙ্কের দরুন প্রাথমিক চিকিৎসা করে বিছানায় শুইয়ে দেওয়া হলো। তারপর ডাক্তার আমার সঙ্গে কিছু কথা বলতে চাইলেন। বলুন তো মিস কারমাইকেল। মিস কারমাইকেল, ওদের কি হয়েছিল সে বিষয়ে কিছু কি জানতে পেরেছেন? না ডাক্তার, আপনি এসে যেরকম দেখছেন আমিও সেইভাবেই পেয়েছি। আপনার কি ধারণা?
একটা মোটামুটি ধারণা করতে পারছি। আসলে যা ঘটেছে সেটাই আপনাকে বলতে পারি, যদিও সেটা যে ঠিক বা না সেটা আমি জানি না। দয়া করে সব কথা খুলে বলুন মিস কারমাইকেল। গত কয়েকদিনের অদ্ভুত ঘটনাগুলি ভালোভাবে পরপর বলে গেলাম। শুনতে শুনতে তিনি থুতনিতে হাত বুলোতে বুলোতে গম্ভীর মতে কি যেন ভাবলেন। বললেন, অদ্ভুত কথা তো মিস কারমাইকেল, সত্যি খুব অদ্ভুত। এই দুর্গে তো আগে কখনো কোনো অলৌকিক ঘটনার কথা শোনা যায়নি কখনো, বা বহু প্রাচীন হলেও একে ঘিরে কোনো গাঢ় গল্পও কোনোদিন পরিচিত হয়নি। দুর্গটি প্রথম 2 শতাব্দীর পুরনো, মানে মূল দুর্গটি। এমনকি পরবর্তীকালে নির্মিত অংশগুলো বেশ প্রাচীন, কিন্তু ভয় পাওয়ার মতো কোনো কিছুই কখনো এখানে দেখা যায়নি, শোনাও যায়নি। আপনি তো দেখেছেন এখানকার অধিকাংশ কাজের লোকই স্থানীয় বাসিন্দা, আগাগোড়াই তাই ছিল। যদি কোনো ভৌতিক ব্যাপার থাকতো নিশ্চয়ই তবে এখানে কাজ করতে কেউ রাজি হতো না। কিন্তু ডাক্তার, এখানে যে অদ্ভুত কিছু আছে সে বিষয়ে আমি নিশ্চিত। তাহলে আপনি বলতে চান যে একটা কিছু, মানে একটা অলৌকিক কিছু দেখেই এরা দুজন আলাদা আলাদাভাবে ভয় পেয়েছেন, রাইট? তাছাড়া অন্য কিছু আমি ভাবতেই পারি না। আচ্ছা মিস কারমাইকেল, তাহলে বলতে পারি যে আপনি নিজে অলৌকিকে বিশ্বাস করেন? অন্তত এখানে আসার পর থেকে নিশ্চিত আমি বিশ্বাস করি। মিস্টার ও মিসেস ম্যাকনিনও কি এ বিষয়ে আপনার সঙ্গে সহমত? গোড়ায় একমত ছিল না। আসলে আমার কথা শুনে ওরা হাসতো, বলতো এসবই আমার কল্পনা। কিন্তু পরে যখন তারা নিজে এইসব ঘটনা প্রত্যক্ষ করতে লাগলো, তখন নিশ্চয়ই তারাও ধরে নিয়েছে ওই রকম কিছু একটা এখানে আছে। এটা ভালো না হয়ে ওঠা পর্যন্ত সঠিক কিছুই জানা যাবে না, হয়তো তখনও জানা যাবে না। যাই হোক, খুব জরুরি না হলে আমি এদের হাসপাতালে পাঠাতে চাই না। এই অবস্থায় দীর্ঘ পথযাত্রা এদের ক্ষতিই হবে। এদের পাঠাতে হবে ইন্ডারনেসে। আপনি তো জানেন সেটা 150 মাইলেরও বেশি দূরের পথ। গ্রাম থেকে একটা নার্স পাঠিয়ে দিচ্ছি, সেই এদের দেখাশোনা করবে, আর সকালে উঠে আমিই একবার এসে এদের দেখে যাব। সকালের দিকে অ্যালেন অনেকটা সেরে উঠল, কিন্তু রবির অবস্থা আরও সংকটের দিকে মোড় নিল। ঘুমের ওষুধের ঘোরটা কেটে যেতেই সে ভয়ার্ত দৃষ্টিতে আমাদের দেখতে লাগলো। ডক্টর সারদান, নার্স ম্যাফি ও আমি। তার চোখ দুটো স্থির হয়ে আছে, কম্বলের নিচে গুড়িসুড়ি মেরে অবিরাম গর্জন করছে। আমাদের কোনো কথাতেই কাজ হলো না। আতঙ্কগ্রস্ত শিশুর মতো সে অবিরাম কাঁদছে আর ছোট শিশুর মতোই দুর্বল হাতের ঘুষি পাকিয়ে সকলকে দূরে ঠেলে দিচ্ছে। রবিকে ভালো করে পরীক্ষা করে ডাক্তার সারদান বললেন, এর অবস্থা আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে, এবার একে হাসপাতালে পাঠাতেই হবে। ফিরে গিয়েই সব ব্যবস্থা করছি মিস কারমাইকেল। আপনি বরং যতটা পারেন মিসেস ম্যাকনিনের কাছ থেকে ব্যাপারটা জেনে নিতে চেষ্টা করুন। কিন্তু স্বামীর অবস্থার কথা ওকে কিছুই বলবেন না, শুধু বলবেন তিনিও একটা শক পেয়েছেন এবং তাকে এখনও ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। মিসেস ম্যাকনিনকে আরও বলবেন তিনি যেন বিছানাতেই শুয়ে থাকেন, ডাক্তারের হুকুম। অ্যালেনকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে বললাম, সব কথা আমাকে খুলে বলো অ্যালেন, দেখবে কথাগুলো বলতে শুরু করলেই তুমি অনেক ভালো বোধ করবে। ঠিক আছে, সবই তোমাকে বলবো। তোমার নিশ্চয়ই মনে আছে আমাকে রান্নাঘরে রেখে তুমি বেরিয়ে গেলে। তুমি ছাদে চলে যাবার অল্পক্ষণ পরেই উনুনের ভিতর থেকে একটা ট্রে বের করতে যেই উপুর হয়েছি, অমনি পিছনে ঢোক গেলার শব্দ শুনে চমকে ফিরে তাকালাম। একটি স্ত্রী লোক হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। সে বলে উঠল, এই তো একটা ভূত। ক্রমে আরও অনেকে দেখা দিল। মনে হলো তারা যেন কুয়াশার ভিতর থেকে বেরিয়ে এসে আমাকে ঘিরে দাঁড়ালো। মোট 4টি স্ত্রীলোক, 2জন বয়স্কা। একজনের বয়স 20 বছর, অন্যজন নেহাত বালিকা, বয়স বছর 15। বয়স্কা 2জন ভয়ে একেবারে কাঠ হয়ে গেছে। ছোট মেয়েটির তো বিকারের অবস্থা, কিন্তু অপর মেয়েটি অকুত ভয়। আমার দিকে সোজা তাকিয়ে সে বলল, আপনি ঠিকই বলেছেন ম্যাকাইভার ঠাকুরন, এটা একটা ভূত। ঠিক তখনই দরজা খুলে ঘরে ঢুকলো 3টি পুরুষ। সকলেরই পরনে গাঢ় সবুজ রঙের পোশাক, তাতে সোনালি কুঁচি দেওয়া। আমাকে দেখে তারা হাঁ করে তাকিয়ে রইল।
তারপর তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করতেই হঠাৎ পিছিয়ে গিয়ে আর্তনাদ করে উঠল। আমি একটা ভূত! আসলে তো ওই লোকটাই এবং অন্য সকলেই ভূত। তখন আমি ঠায় দাঁড়িয়ে আছি, কি যে করবো ঠিক বুঝতে পারছি না। দরজার দিক থেকে যেতে হলে ওদের ভিতর দিয়েই যেতে হবে, সেটা সাহসে কুলোলো না। সকলেই আমার দিকে তাকিয়ে আছে আর ভূত ভূত করে চেঁচাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না, সব সংযম হারিয়ে ফেললাম। ডিমের বাক্সটা টেনে নিয়ে একটার পর একটা তাদের মাথা লক্ষ্য করে ছুটতে লাগলাম। আমার লক্ষ্য নির্ভুল, কিন্তু সবগুলি ডিমই যেন তাদের শরীর ফুঁড়ে বেরিয়ে যেতে লাগলো। ডিম শেষ হলে পল্লা, পিরিচ, হাঁড়ি, কড়ি যা হাতের কাছে পেলাম তাই ছুটতে লাগলাম। তাও ফুরিয়ে গেল। তারা একে একে আমাকে ঘিরে ফেললো। সকলে আঙ্গুল বাড়িয়ে আমাকে খোঁচা দিতে লাগলো। আমি হাসতে হাসতে কেঁদে ফেললাম, আর্তনাদ করতে লাগলাম, জ্যানেট! সে এক অসহ্য ভয়ঙ্কর অবস্থা। মনে হলো আমি বুঝি পাগল হয়ে যাচ্ছি। তারপরে আমি জ্ঞান হারালাম। জ্যানেট, এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি আর কিছু চাই না, শুধু ক্ল্যাগোতে ফিরে যেতে চাই। কোথায় যাব তা জানি না, কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়। সব কথা শুনে ডাক্তার সার্দন বললেন, কি জানেন মিস কারমাইকেল, প্রেত নিয়ে আমি অনেক পড়াশোনা করেছি। ভূতের অস্তিত্বে আমি বিশ্বাস করি। আমি মনে করি ভূতরা সব অতৃপ্ত আত্মা, যে যেখানে মারা যায় কোনো না কোনো সূত্রে তারা সেখানেই বাধা পড়ে, আর সেই বন্ধন থেকে মুক্তি লাভের আশায় ছটফট করে। অ্যালেন বাধা দিয়ে বলল, কিন্তু ডক্টর স্ট্র্যাদার্ন, তাহলে এত দীর্ঘদিন তাদের এই দুর্গের কোথাও দেখা যায়নি কেন? আর কেনই বা জ্যানেট এখানে আসার পর থেকেই তাদের আনাগোনা এইভাবে বৃদ্ধি পেয়েছে? মিসেস ম্যাকনিন, আমার ধারণা নতুন করে তাদের এই আবির্ভাবের কারণ হয়তো এই দুর্গের পরিবেশের এমন কোনো পরিবর্তন হয়েছে, এমন কিছু ঘটেছে যার হদিশ আমরা রাখি না, এবং যার ফলে তারা নতুন করে আত্মপ্রকাশের শক্তি পেয়েছে। কিন্তু এর মধ্যে কি এমন ঘটেছে যার ফলে? আমাকে বাধা দিয়ে ডক্টর সার্দন বলে উঠলেন, বলেছি তো মিস কারমাইকেল, সেটা আমরা কেউই জানি না। তবে আমি যতটুকু জানি, অনেক প্রেতাত্মা দীর্ঘকাল ধরে যেখানে আটকা পড়ে আছে, কোনো ক্রমে কোনো নতুন প্রেত যদি সেখানে আবির্ভূত হয়, তাহলে তারা নতুন উৎসাহে, নতুন শক্তিতে নিজেদের মুক্তি লাভের জন্য তৎপর হয়ে ওঠে। হয়তো আমি লক্ষ্য করলাম অ্যালেনের চোখে মুখে ক্রোধ ও তাচ্ছিল্যের যেন মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে উঠল। আর ঠিক তখনই ডাক পিয়ন এক গাদা চিঠি নিয়ে ঘরে ঢুকলো। লোকটি চলে গেলে অ্যালেন চিঠিগুলোর ওপর চোখ বুলোতে বুলোতে হঠাৎ একটা খাম খুলে পড়তে শুরু করে দিল। তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময় ও আতঙ্ক। পরক্ষণেই বিস্ফারিত দৃষ্টিতে সে হাঁ করে আমার দিকে তাকালো। তার কম্পিত আঙ্গুলের ফাঁক দিয়ে চিঠিটা মেঝেতে পড়ে গেল। আমি তার দিকে এগিয়ে যেতেই সে আর্তকণ্ঠে একটা চিৎকার করেই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ডাক্তার সার্দন চিঠিটা কুড়িয়ে নিয়ে পড়তে লাগলেন। হঠাৎ বলে উঠলেন, হায় ঈশ্বর, এই যে দেখছি যা ভেবেছি ঠিক তাই। তাকিয়ে দেখলাম তার মুখখানা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। পকেট থেকে বড় একটা সোনার ক্রুশ বের করে সেটাকে ডান হাতে বুকের ওপর চেপে ধরে বাঁ হাতে সেই চিঠিটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তার দুটি হাতই থরথর করে কাঁপছে। হাতের লেখাটা খুবই পরিচিত হলেও আমি ঠিক প্রথমে ধরে উঠতে পারিনি। প্রিয় অ্যালেন ও রবি, জ্যানেট যে তোমাদের কাছে পৌঁছতে পারিনি তার কারণ তোমাদের জানাতে এত বিলম্ব হলো বলে আমি দুঃখিত। চিঠিটা পড়ে আমি তো অবাক, থেমে গেলাম। আমি পৌঁছতে পারিনি? ডাক্তারের দিকে একবার তাকিয়ে আবার পড়তে লাগলাম। কারণ সে তো আগেই তোমাদের লিখে জানিয়েছিল যে সানন্দেই সে তোমাদের কাছে যাবে। তোমাদের সঙ্গে ছুটি কাটানোর স্বাদ তার অনেক দিনের। তোমরা তো জানো, ঠিক গোধূলির সময় জ্যানেটের দৃষ্টিশক্তি খুব দুর্বল হয়ে পড়ে। আমি তাকে অনেকবার সাবধান করে দিয়েছি যেন অন্ধকারে গাড়ি না চালায়, কিন্তু সে আমার কথা কানেই তুলল না। যাই হোক, সে নিঘাত পথ হারিয়ে ফেলেছিল।
এবং গাড়ি চালাতে চালাতেই অন্ধকার হয়ে এসছিল, আর পথ ভুল করে ইভানেসের প্রায় 50 মাইল পশ্চিমে একটা পাহাড়ি খাদের মধ্যে গিয়ে পড়েছিল। হ্যাঁ, পরের দিন গাড়ির চাকার দাগ অনুসরণ করে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে ঘাটটা ভেঙে গিয়েছিল, তার মাথার পিছনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। জানি আরও আগেই চিঠিটা লেখা আমার উচিত ছিল, কিন্তু আমি তা পারিনি। তোমরা যদি তার অন্য বন্ধু বান্ধবীদের খবরটা জানিয়ে দাও, তাও আমি খুব কৃতজ্ঞ বোধ করব। আমার চাইতে তোমরাই তাদের বেশি পরিচিত। তাছাড়া তাদেরকে যে কি লিখব তাও আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ভালোবাসা নিও, জিন কারমাইকেল। ডাক্তার সারদানও তখন বিড়বিড় করে বলে চলেছেন, স্বর্গীয় পিতা, পুত্র ও পবিত্র প্রেতাত্মার নামে।